দু চোখে হাজারো স্বপ্ন নিয়ে পথ চলছিল অরুণিতা সেন। কদিন পরেই ঘর বাঁধবে ভালোবাসার মানুষ অর্ণবের সাথে। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তার জীবনের সব আলো, সব আশা। কিন্তু এটা কি সত্যিই শুধু একটা দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতা, রাজনীতি ও সন্ত্রাসের এক বিশাল রহস্য? সেই রহস্যের কিনারা করতে গিয়েই সাধারণ মেয়ে অনুমিতার জীবনে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফাজির সাথে আর চলে এলাম 2025 সালের আলোড়ন সৃষ্টিকারী ইন্ডিয়ান সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ অনুসন্ধানের এক্সপ্লেনেশন নিয়ে। এক সাধারণ মেয়ে কি পারবে এই ভয়ঙ্কর ক্ষমতাধরদের সঙ্গে লড়াই করতে? কি হবে তার শেষ পরিণতি? জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সিরিজের শুরুতেই দেখানো হয় একটি পুলিশের গাড়িতে কিছু মহিলা কয়েদিকে জেলে ধরে নিয়ে আসে। এই গাড়ি থেকে একে একে সব মহিলা নামে। তাদের মধ্যে একটি মেয়ে ছিল। মেয়েটি ছিল প্রেগনেন্ট। মেয়েটির নাম অনুমিতা সেন। অনুমিতা একা একা বসেছিল। তার নাম ডাকা হলে অনুমিতা কোনো সাড়া দেয় না, যার ফলে একজন মহিলা কনস্টেবল তার গায়ে হাত তোলে। পরের দৃশ্যে আমরা অনুমিতা সেনকে তার অফিসে দেখতে পাই। অনুমিতা একজন জার্নালিস্ট। অফিসে সজল মৈত্র নামের একজন লোক ছিল। সজল এই চ্যানেলেরই মালিক। অনুমিতা তার অফিসে কাজ করত। সজল অনুকে বলে এইবার জেলে যেতে হবে নারায়ণ স্যানেলের ইন্টারভিউ নিতে। নারায়ণ স্যানেল দুর্নীতির দায়ে এখন রূপপুর জেলে আছে। উনি নিজে ইন্টারভিউ নেওয়ার কথা বলেছে। লাস্ট মাসে তুই সিএমের ইন্টারভিউ নিয়েছিলি, এতে সে ইমপ্রেস হয়েছে। আমার পুলিশ সুপার ভিক্টর পাকরাশির সঙ্গে কথা হয়েছে সেখানে মোবাইল ক্যামেরার অনুমতি জোগাড় করে দেওয়ার জন্য। অনু তখন সেখান থেকে চলে যায় আর সজল অনুকে অনেক কেয়ারফুলি থাকতে বলে। রাতের বেলা অনু অর্ণবকে কল করে। অর্ণবের সাথে অনুর বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পরই তাদের বিয়ে। অর্ণব অনুকে তাদের বিয়ের শপিং এর ব্যাপারে বলে, কারণ অর্ণবের বাবা তাড়া দিচ্ছিল। অনুমিতার বাবা ছিল না, তাই অনু তার বাবার কথা মনে করে। পরদিন অনুমিতা ভম্বল নামের একটি ছেলেকে নিয়ে রূপপুর জেলখানায় যায়। ভম্বল অনুর সঙ্গেই কাজ করত। অনু আর ভম্বলকে মহিলা কনস্টেবল জেলের ভেতরে ভিক্টর পাকরাশির কাছে নিয়ে যায়। এইখান থেকে সিন শিফট হয় সেই জায়গায় যেখানে প্রেগনেন্ট অবস্থায় অনুমিতাকে কয়েদি হিসেবে জেলে আনা হয়েছে। জেলের ভেতর মহিলা কনস্টেবল অনুমিতাকে তার কাপড় খুলতে বলে। অনুমিতা বলে, আমি প্রেগনেন্ট, আমি কাপড় খুলতে পারবো না। ওই মহিলা কনস্টেবল তখন তার পোশাক ছিঁড়ে ফেলে। এরপর সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। মহিলা কনস্টেবল অনুমিতার শরীর ভালো করে চেক করে কারাগারে পাঠিয়ে দেয়। এইখানে সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি ভম্বল আর অনু পাকরাশির সামনে বসে আছে। পাকরাশি অনুকে নারায়ণের কাছে নিয়ে যেতে থাকে। তখন একটি মহিলা কয়েদি ছুটে এসে পাকরাশির পায়ে ধরে বলে, আমি অ্যাবর্শন করাবো না, আমি বাচ্চাটা রাখতে চাই। মহিলাটি অনুকেও বলে, তুমিও তো একটা মেয়ে, তুমি তো আমার কষ্ট বুঝবে। এইসব দেখে অনুরও খারাপ লাগে। মহিলা কনস্টেবল ওই মহিলাকে টেনে ভেতরে নিয়ে যায়। অনু পাকরাশিকে জিজ্ঞেস করে, উনি প্রেগনেন্ট? পাকরাশি বলে, হ্যাঁ। প্যারোলে বাইরে যায় আর প্রেগনেন্ট হয়ে ফিরে আসে। অনু বলে, বাচ্চাটা কি রাখা যায় না? পাকরাশি বলে, আপনি আসুন, বলছি। পাকরাশি তখন বলে, বাচ্চা রাখা যায়, কিন্তু সেই ক্ষেত্রে অনেক কমপ্লিকেশন আছে। আবার এমন হতে পারে সে এমনি ডক্টর দেখাচ্ছে আর নিজে নিজে এসব ভাবছে। এইটা সংশোধনাগার, বাইরের পৃথিবী আর এই পৃথিবী অনেক আলাদা। এরপর পাকরাশি অনুকে নারায়ণের কাছে নিয়ে যায়। নারায়ণ বাইরে বসে বই পড়ছিল। তখন তার সামনে একটি পায়রা আহত অবস্থায় এসে পড়ে। নারায়ণ সেটাকে হাতে তুলে নেয় আর নারায়ণ কনস্টেবল বিনোদকে বলে তুলো, কাঁচি আর স্যাভলন নিয়ে আসতে। নারায়ণ পাখিটিকে ব্যান্ডেজ করছিল, তখন সেখানে পাকরাশি ভম্বল আর অনুমিতাকে নিয়ে আসে। নারায়ণ অনুমিতাকে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আগামীকাল আসুন, আজকে আমার মনটা ভালো নেই। ভম্বল আর অনুমিতা তখন সেখান থেকে চলে যায়। রাস্তায় ভম্বল অনুকে বলে, এই নারায়ণ স্যানেল অনেক অদ্ভুত মানুষ। একটা পাখির জন্য যার মন কাঁদে, সে কিভাবে জেলে থাকে? অনু বলে, অদ্ভুত তো বটেই, দুঃখ দুই প্রকার, একটা সত্যি আর আরেকটা মিথ্যা। এখন নারায়ণ স্যানেল কোনটায় ছিল সেটা জানি না। অনু হঠাৎ তার স্কুটি থামায়। ভম্বল জিজ্ঞেস করে, কি হলো? অনু বলে, একটা জিনিস ভুলে গেছি। অনু স্কুটি ঘুরিয়ে আবারও সেই জেলখানায় যায়। সেখানে বাইরের মহিলা কনস্টেবলকে টাকা দিয়ে ওই প্রেগনেন্ট মহিলাটির ব্যাপারে জিজ্ঞেস করে। কনস্টেবল বলে, মেয়েটির নাম ললিতা সর্দার, ভরতনগর কেস। তখন জেলে বেল বাজানো হয়। কনস্টেবল বলে, এটা কয়েদিদের খাবারের বেল। কনস্টেবল ললিতার ব্যাপারে কিছু না বলেই সোজা ভেতরে চলে যায়। ভম্বল বলে, মাত্র 5টা বাজে, এখনই রাতের খাবার। অনু ভম্বলকে নিয়ে চলে যায়। নেক্সট দিনে আমরা দেখি জেলখানায় অনু খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। সেখানে রেনু ও তার সাথে কিছু মহিলা কয়েদিদের সে খাবার দিচ্ছিল। তারা সবাইকে অনেক অল্প খাবার দিচ্ছিল। একটা মেয়ে খাবার চাইলে তাকে রেনু ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার ফলে মেয়েটি অনুর ওপর গিয়ে পড়ে। এতে অনুর হাতের খাবার পড়ে যায়। ওই মেয়েটি অনুকে সরি বলে। মেয়েটির নাম ছিল পুতুল।
অনু তার প্লেট উঠিয়ে আবারও খাবার চাইতে যায়, কিন্তু তাকে খাবার না দিয়ে তার পেটের বাচ্চার বাবার ব্যাপারে বাজে কথা বলা হয়। অনুতে রেগে গিয়ে তার হাতের প্লেট দিয়ে রেনুর মাথায় আঘাত করে। এতে রেনু অনেক রেগে যায়, আর রেনুর সাথে আরও কিছু মহিলা ছিল। সবাই মিলে অনুকে মারতে শুরু করে। পুতুল তাদেরকে অনুকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা অনুকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তখন তাদের সর্দার সেখানে আসে, যাকে সবাই আম্মাজান বলে রাখত। আম্মাজানকে জেলের সবাই ভয় পায়। ওই সময় আম্মাজান এলে রেনু থেমে যায়। অনু তখন আস্তে আস্তে উঠে দাঁড়ায়, আর আম্মাজান অনুর গলা চেপে ধরে। নেক্সট সিনে আমরা দেখি অনুকে একটি সেলে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন সেখানে পাকরাশি আসে। অনুর অবস্থা অনেক খারাপ ছিল। পাকরাশি অনুকে বলেছিলাম না, ওই পারে স্যানিটি আর এই পারে ইনস্যানিটি। ইনস্যানিটি ওয়ার্ল্ডে স্বাগতম। আসতে না আসতেই আম্মাজানের সাথে ঝামেলা করে ফেললেন। আমাকে চিনতে পেরেছেন? আমি কিন্তু প্রথম আপনাকে এই পারের পৃথিবীতে নিয়ে এসেছিলাম। পাকরাশি বলে, আপনি কেন আবার জেলে এলেন? কোনো উদ্দেশ্য তো আছেই। আমি একটা গন্ধ পাচ্ছি। অনু বলে, পুলিশ আমাকে মার্ডার চার্জে এখানে এনেছে, এটা তো আপনি জানেন। পাকরাশি চলে যাচ্ছিল, তখন অনু তাকে ডেকে বলে, গন্ধটা আপনার সিস্টেমের, যেটা একেবারেই পচে গেছে। এটা বলে অনু পাকরাশির মুখে থুতু দেয়। পাকরাশি রেগে অনুকে একটা চট দেয় আর তাকে সেলে রাখতে বলে। কনস্টেবলরা অনুকে নিয়ে অন্ধকার সেলে রেখে আসে। কিছুক্ষণ পর পুতুল তার জন্য লুকিয়ে চিনি আর রুটি নিয়ে আসে। অনু পুতুলকে ললিতার ব্যাপারে জিজ্ঞেস করলে পুতুল তাকে এই ব্যাপারে কিছুই বলতে চায় না। তখন একজন কনস্টেবলকে সেখানে আসতে দেখে পুতুল চলে যায়। অনু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, আর ঘুমের মাঝে অনু ললিতা, নারায়ণ আর অর্ণবের ব্যাপারে ভেবে প্যানিক করতে থাকে। সকাল হয়ে গেলে একজন কনস্টেবল তার মুখে পানি ছুঁড়ে তার ঘুম ভাঙায়। কনস্টেবল অনুকে বলে, এখন নর্মাল জেলে যাওয়ার সময় হয়েছে। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি অনু আর ভুম্বল বাসে করে ভরতনগরে যায়। অনু ললিতার কেসের ইনভেস্টিগেশন করার জন্য ভরতনগরে গিয়েছিল। অনু ভরতনগর থানায় গিয়ে সেখানকার অফিসারকে ললিতা সর্দার কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। অফিসার একজন কনস্টেবলকে ললিতা সরকারের ফাইল খুঁজে আনতে বলে। কনস্টেবল ফাইল এনে অফিসারকে বলে, এটা 2 বছর আগের কেস, ডোমেস্টিক অ্যাবিউজ। শিলনোড়া দিয়ে মাথা থেতলে ললিতা তার স্বামীকে খুন করেছে। অনু জিজ্ঞেস করে, আপনি কি শিওর এটা 2 বছর আগের কেস? কনস্টেবল বলে, এইখানে লেখা আছে 2023 সালের মার্চের ঘটনা। অনু তার অফিসে গিয়ে সজলকে বলে, 2 বছর আগের কেস। ললিতা 6 মাস ধরে রূপপুর জেলের মহিলা সেলে থাকে। সে কখনো বেল পায়নি। ললিতা সর্দার জেলে থাকা অবস্থাতেই প্রেগনেন্ট হয়েছে। এইটাই রিয়েল নিউজ। আমি এই নিউজ করতে চাই। সজল বলে, এইসব নিয়ে আগে যে সাংবাদিক কাজ করতে গেছে তাদের ভাগ্য ভালো থাকলে তাদের চাকরি গেছে, আর ভাগ্য খারাপ থাকলে তাদের জীবন গেছে। অনু বলে, ললিতা সর্দারের কেস এত সহজে ছেড়ে দিলে চলবে না। এরপর অনু আবার নারায়ণের ইন্টারভিউ দিতে চায়। অনুকে বারবার অর্ণব কল করছিল, আর এইটা দেখে নারায়ণ বলে, ফোনটা ধরুন, আপনার বয়ফ্রেন্ড অর্ণব মৈত্র কল করেছে। নারায়ণের মুখে অর্ণবের নাম শুনে অনু অবাক হয়ে যায়। নারায়ণ বলে, এই গোটা রাজ্যে কি হচ্ছে না হচ্ছে আমি সেই সব খবরই রাখি। অনু জিজ্ঞেস করে, আমি আর আমার বয়ফ্রেন্ড কি কোনো গুরুত্বপূর্ণ খবর? নারায়ণ বলে, হবে না কেন? অর্ণব কম্প্যাক্টে চাকরি করে। কম্প্যাক্ট তো আমার দলের ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজ করেছে। খুব ভালো ছেলে, শুধু একটাই সমস্যা, সে একটু বেশি সৎ আর বেশি অ্যাডভেঞ্চারাস। ইন্টারভিউ শেষ করে ভুম্বল আর অনু চলে আসে। অর্ণব এক জায়গায় তাদের জন্য অপেক্ষা করছিল। অর্ণব অনুকে তার গাড়িতে করে নিয়ে যায়, আর ভুম্বল অনুর স্কুটি নিয়ে চলে যায়। রাস্তায় অর্ণব অনুকে বলে, একটু সাবধানে চলাফেরা করিও। কম্প্যাক্টের কাছে একটা ভিডিও এসেছে, খুবই ডিস্টার্বিং। কাজের সব কথা তো তোমাকে বলতে পারবো না, শুধু এইটুকু বলছি, আমাদের সাবধান থাকতে হবে। অনু বলে, আজ নারায়ণ চ্যানেলের ইন্টারভিউ নিয়েছি, সে তোমার কথা বলছিল। এইটা শুনে অর্ণব কিছুটা আপসেট হয়ে যায়। হঠাৎ একটি ট্রাক এসে অর্ণবদের গাড়িকে ধাক্কা মেরে বসে। হসপিটালে অনুর জ্ঞান ফিরলে ভোম্বলকে দেখতে পায়। ডক্টর অনুকে জানায় সে প্রেগনেন্ট। এইটা শুনে অনু অনেক খুশি হয়। কিছুক্ষণ পর অনুর ফ্যামিলিও আসে, আর অনু অর্ণবের ব্যাপারে জিজ্ঞেস করলে তার ফ্যামিলি বলে অর্ণব কোমায় আছে। এইটা শুনে অনু অনেক উত্তেজিত হয়ে যায় আর কাঁদতে শুরু করে। এরপর অনুকে অর্ণবের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে, কালও জ্ঞান ফিরতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার হয়তো এমনও হতে পারে যে কোনো দিনই জ্ঞান ফিরল না। আমরা হেল্পলেস, তার জন্য প্রে করুন। অনু এতে অনেক বেশি ভেঙে পড়ে। অনু অর্ণবকে বলে, ওঠো না, অনেক বড় একটা দায়িত্ব আছে, আমি প্রেগনেন্ট। এইটা শুনে অনুর ফ্যামিলি অবাক হয়ে যায়। এদিকে জেলখানায় পাকরাশি নারায়ণের কাছে এসে তাকে জিজ্ঞেস করে, পাখিটা কেমন আছে? নারায়ণ বলে, ভালো। আর আমার পাখিরা কেমন আছে? পাকরাশি বলে, ভালো। আর আজ শনিবার, তারা আরও ভালো থাকবে। ললিতা সরকার খুব ঝামেলা করছে। অ্যাক্সিডেন্ট ভিডিও, কোনো রিস্ক নেই তো? নারায়ণ পাকরাশির কান ধরে বলে, রিস্ক আছে বলেই তো তোমার চাকরিটা আছে, বেশি ওভারথিঙ্ক করো না, আমি যা বলবো সব এক্সিকিউট করো। পরদিন হাসপাতালে সজল অনুকে বলে, এইটা যে অ্যাক্সিডেন্ট নয়, এটা তুমি শিওর? অনু বলে, কোথাও কিছু নেই,
হুট করে একটি ট্রাক এসে মেরে দিল। তাছাড়া ওই দিন অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। নারায়ণ স্যানেল বারবার অর্ণবের নাম বলছিল। অর্ণব আমাকে সেদিন অনেক কল করেছিল আর আমাকে নিতে এসেছিল। সে এমন কিছু কখনো করে না। অর্ণব আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, তাদের কোম্পানিতে আসা একটা ভিডিওর ব্যাপারে, কিন্তু বলার আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। সজল বলে, ভিডিও থাকলেও তো সেটা পেনড্রাইভে বা ল্যাপটপে থাকবে। অর্ণবের গাড়ি সার্চ করে তো তেমন কিছুই পাওয়া যায়নি। এটা শুনে অনু সজলের দিকে অদ্ভুতভাবে তাকায়। নারায়ণ ললিতার সঙ্গে দেখা করতে জেলেরই হাসপাতালের ওয়ার্ডে যায়। সেখানে ললিতা বলে, এই বাচ্চাটি আমি নষ্ট করতে চাই না। আমার স্বামী আমাকে সন্তান দিতে পারেনি, আমি এই সন্তান রাখতে চাই। নারায়ণ বলে, ঠিক আছে, এই বাচ্চা নষ্ট করা হবে না, তুমি শুধু মুখটা বন্ধ রাখো। এইটা বলে নারায়ণ সেখান থেকে বের হয়ে যায়। বাইরে বিনোদ দাঁড়িয়েছিল আর নারায়ণ বিনোদকে বলে, তোমার আগে এখানে বিশু পাল কাজ করত। আগুন এসে 80% পুড়ে গেছে, হসপিটালে আছে এখনো। সে এমনি ভালোই সার্ভিস দিচ্ছিল, কিন্তু টাকার লোভ এত বেড়ে গেল, হঠাৎ একদিন বাড়িতে ওর গ্যাস সিলিন্ডারটা ফেটে গেল। নারায়ণ বিনোদকে ভয় দেখিয়ে বলে, তোমার বাড়িতে কিসে রান্না হয়? মা রান্না করে নিশ্চয়ই, নাকি বউ? তোমার টাকা লাগলে তুমি ভিক্টরকে বলবে, আর বাকিটা সময় মুখ বন্ধ রাখবে। বিনোদ ভয় পেয়ে বলে, আমি কিছুই শুনিনি আর আমি কিছুই জানি না। নারায়ণ পাকরাশিকে বলে, আমার শরীর অসুস্থ, আমাকে হসপিটালে ভর্তি করো, যেখানে অনুমিতা আছে। অনু অর্ণবের কাছে বসেছিল, তখন সেখানে নারায়ণ আসে। অনু বলে, অ্যাক্সিডেন্টটা তাহলে আপনি করিয়েছিলেন? নারায়ণ বলে, আমি তো নিজেই জেলে বন্দি। আমি বলছি, আপনি এবার থেমে যান, আসুন আমরা এবার ভাব করে নিই, নিজের জন্য না হয় অন্তত আপনার সন্তানের জন্য থেমে যান। অনু বলে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট প্রণব সেনের নাম শুনেছেন? আমি তার মেয়ে, ক্ষমতার সাথে লড়াই আমার চিরকাল, তাই ভাবটা আর হলো না। নারায়ণ বলে, আপনি শিগগিরই ছাড়া পাচ্ছেন, তাই বলছি থেমে যান। আপনি চুপ থাকলে আমিও চুপ থাকবো, না হলে খুনের মামলায় জড়িয়ে আপনার পৃথিবীটা আমি ধ্বংস করে দেব। পরদিন সকালে অনু তার বাড়িতে ছিল। তার মা আর কাকি এই বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে বলে, কারণ অনুর সঙ্গে অর্ণবের বিয়ে হয়নি। লোকে বাজে কথা বলবে, কিন্তু তখন অনুর ললিতার কথা মনে পড়ে। অনু এই বাচ্চা অ্যাবর্শন করাতে চায় না। অনু এরপর অর্ণবের বাড়িতে যায়, আর অর্ণবের বাড়িতে অর্ণবের বাবা গাছে পানি দিচ্ছিল। সেখানে একটি নীল জবা ফুলের গাছ দেখে অনু সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। অর্ণবের বাবা বলে, অ্যাক্সিডেন্টের আগের দিন অর্ণব নিয়ে এসেছিল। এইটা বলে অর্ণবের বাবা কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর অনু অফিসে ফিরে গিয়ে সজলকে ললিতার সঙ্গে কথা বলার ব্যবস্থা করতে বলে, কারণ ভিক্টর পাকরাশি তার পরিচিত ছিল। কিন্তু সজল এদের রাজি হয় না। অনু বলে, রূপপুর কারেকশনাল হোমে গত 1 বছরে 5টা অ্যাবর্শন হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ভিকটিমরা প্যারোলে ছাড়া পেয়েছিল আর ভিকটিমরা কারেকশনাল হোমের বাইরেই প্রেগনেন্ট হয়েছে। ললিতা সর্দার 2 বছর রূপপুর কারেকশনাল হোম থেকে বের হয়নি। সজল বলে, অর্ণব এখন কোমায়, তুমি সব ছেড়ে এইসবের পেছনে পড়লে কেন? অনু বলে, নারায়ণ স্যানেল ওপেনলি আমাকে থ্রেট করেছে, যেটা প্রমাণ করে এই অ্যাক্সিডেন্টের পেছনে সে দায়ী। আর আমার মন বলছে, এই মেয়েদের প্রেগনেন্সির পেছনেও নারায়ণ স্যানেলেরই হাত আছে। রূপপুর কারেকশনাল হোমে 5টার মধ্যে 4টা অ্যাবর্শন হয়েছে এই গত 6 মাসে, আর নারায়ণ স্যানেলও 6 মাস ধরে রূপপুর কারেকশনাল হোমে আছে। এই কেসটা নিয়ে আমি নারায়ণ স্যানেলের শেকড় পর্যন্ত পৌঁছাবো। তখন ভিক্টর সজলকে কল করে জানায় যে নারায়ণ স্যানেল অনুর সঙ্গে বিকালে জেলে দেখা করতে চায়। বিকালে অনু নারায়ণের সঙ্গে দেখা করতে যায়, আর অনু বলে, আমাকে ডেকেছেন কেন? নারায়ণ বলে, আমি ডাকলাম বলে আপনি চলে এলেন। নারায়ণ অনুকে জেল হসপিটালে ললিতার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। অনু সেখানে এলে ভিক্টর আর নারায়ণ বাইরে যায়। অনু ললিতাকে বলে, আমি জানি তুমি কিছুই বলবে না, আমাকে কিছু একটা ইশারা দাও। এখানে তো কিছু হয়, আমি জানি এই বাচ্চাটা তোমার স্বামীর নয়, কারণ তুমি 2 বছর আগে তোমার স্বামীকে খুন করেছো। এই বাচ্চাটা কার? ললিতা ভয় পেয়ে অনুকে কিছুই বলে না। রাতের বেলা নারায়ণ একজন মহিলাকে অর্ণবের বাড়িতে কিছু খুঁজতে পাঠায়। মহিলাটি অর্ণবের ঘরে এসে কিছু একটা খুঁজতে থাকে। অর্ণবের বাবা টের পেয়ে অনুকে কল করে। অনু তখন তার স্কুটি নিয়ে অর্ণবের বাড়িতে যেতে থাকে, আর অর্ণবের বাবা অর্ণবের ঘরে গেলে ওই লোকটি তাকে মেরে ফেলে। নারায়ণ তখন আননোন নাম্বার থেকে অনুকে মেসেজ দেয়। এরপর আমরা কি মহিলাকে গান গাইতে গাইতে অটোতে উঠে কোথাও যেতে দেখি। সিন প্রেজেন্টে আসে। আমরা দেখি অনুকে একজন পুলিশ অন্য জেলে নিয়ে যাচ্ছে। ওই পুলিশ বলে, এই কদিন চুপচাপ থাকবি, কারণ তুই যে ওয়ার্ডে যাচ্ছিস সেটা হচ্ছে আমদানি ওয়ার্ড, যে কোনো জেলের সবচেয়ে ফেমাস ওয়ার্ড। তুই এখানে থাকতে পারলে তুই জাহান্নামেও থাকতে পারবি, তাই যে কোনো নতুন কয়েদিকে প্রথমে এইখানে আনা হয়। চুপচাপ থাকবি। আম্মাজান এসব একদম পছন্দ করে না। আমদানি ওয়ার্ডটা আম্মাজানের কথাতেই চলে। এইটা শুনে অনু বেশ নার্ভাস হয়ে পড়ে। এরপর অনুকে আম্মাজানের ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়, আর সেখানে পুতুলও ছিল। আম্মাজান বলে, চল তোকে পরিচয় করিয়ে দেই, এটা মিনতি, এখানকার সবার পাপের হিসাব সে লিখে। রেনু হলো পাহারাদার, আর আজ তোর প্রথম দিন, তাই তোকে হালকা কাজ দেব। আম্মাজান
জেলের সবচেয়ে নোংরা একটা টয়লেট অনুকে সাফ করতে দেয়। সেটা এতটাই নোংরা ছিল যে অনুর গা গোলাতে থাকে। অনু তবুও কোনোভাবে সেটা সাফ করে। টয়লেট সাফ করার পর অনু গোসল করে। অনু গোসল করে বের হলেই আম্মাজানের পাঠানো কিছু মহিলা তার মুখ পলিথিন দিয়ে মুড়িয়ে তাকে মারতে থাকে। তখন সেখানে একটা মহিলা আসে। একজন কনস্টেবল ওই মহিলাদেরকে বলে, বিলকিস আসছে, সরে যা। বিলকিস একাই তাকে দেখে নেবে। তখন তারা অনুকে ছেড়ে চলে যায়। বিলকিস এসে অনুকে জেলের হসপিটালে রেখে আসে। সেখানে তার সাথে নারায়ণ দেখা করতে আসে। নারায়ণ বলে, আপনি খুব ডিস্টার্ব করছিলেন। আপনি জানেন এই বেডটা কার? এই বেড ললিতার, যার জন্য আপনি এত ব্যস্ত হয়েছিলেন। অনু তখন ললিতার কথা ভেবে কাঁদতে থাকে। নারায়ণ কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। রাতের বেলা বিলকিস রেনুকে পানিতে ডোবাচ্ছিল, কারণ সে অনুকে মারার চেষ্টা করছিল। আম্মাজান বিলকিসকে থামতে বলে, আর রেনুর আওয়াজ শুনে অনু বাইরের জানালার কাছে যায়। সেইখানে থাকে একটি মেয়ে তাকে বলে, জেলে যেই রাতে বিলকিস জেগে থাকবে সেই রাতে চিৎকার আরো বেশি শোনা যাবে। ঘুমিয়ে পড়ো। তুমি নিজেও জানো না তুমি কতটা সৌভাগ্যবান। বিলকিস তোমাকে হাতের কাছে পেয়েও কিছু না করে হসপিটালে রেখে এসেছে। অনু জিজ্ঞেস করে, বিলকিস কি আম্মাজানের কেউ? মেয়েটি বলে, সে আম্মাজানের বিপরীত দিকের। এদিকে বিলকিস আম্মাজানকে বলছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল। তখন রেনু রেগে হাতে ব্লেড নিয়ে বিলকিসকে মারতে যায়, কিন্তু বিলকিস ওই ব্লেড দিয়ে রেনুরই গলা কেটে দেয় আর সব রক্ত সাফ করতে বলে চলে যায়। এইখানে বোঝা যায় বিলকিসের অনুর প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। পরদিন পুতুল নিজের অসুস্থতার বাহানায় অনুর কেবিনে শিফট হয়। অনু বলে, বিলকিসটাকে? এইখানে সবার মুখে তার নাম, আমারও চেনা চেনা লাগছে। পুতুল বলে, বিলকিসের নাম হয়তো তুমি খবরের কাগজে পড়েছ। অনু বলে, ঠিক বলেছ, এখন আবার মনে পড়েছে। উনি তো রূপপুর কারেকশনাল হোম প্রথমবারের মতো ব্রেক করেছিলেন। পুতুল বলে, হ্যাঁ, পাকরাশির সঙ্গে বাজি ধরে। এইখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। অনু পুলিশকে নারায়ণের ব্যাপারে জানায়, কিন্তু পুলিশরাও নারায়ণের কেনা ছিল, তাই তারা অনুকে কোনো সাহায্য করে না। অনুর বোন তাকে নিজের ভালোর জন্য এসব থেকে দূরে থাকতে বলে, কিন্তু অনু এতে রাজি হয় না। অনু সেখান থেকে সঞ্জয় নামের একজন উকিলের সঙ্গে দেখা করে তার কোর্টে যায়। সঞ্জয়ের সঙ্গে অনুর বাবার একটা ভালো সম্পর্ক ছিল, তাই সে অনুকে সাহায্য করে। অনু তার কাছে রেকর্ড রুমের অ্যাক্সেস চায়, আর সঞ্জয় তাকে লুকিয়ে রেকর্ড রুমের চাবি দিয়ে দেয়। অনু রেকর্ড রুমে ঢুকে সেখানে ললিতার ফাইল খুঁজতে থাকে। কিছুক্ষণ পর একজন লোক রুমের দরজা খোলা দেখে দরজা বন্ধ করে দেয়। অনু সঞ্জয়কে দরজাটা খুলে দিতে বলে, কারণ অনু চাবিটা বাইরে রেখে এসেছিল। সে সঞ্জয়কে ওই চাবি দিয়েই খুলে দিতে বলে। কিছুক্ষণ পর অনু সেখানে একটা ফাইলের রূপপুর কারেকশনাল হোমের ব্যাপারে কিছু সন্দেহজনক ইনফরমেশন পায়। অনু এই কাগজটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে অনু সার্থক চৌধুরীর সাথে দেখা করতে যায়। সার্থক অর্ণবেরই কলিগ ছিল। সার্থক অনুকে কোনো কারণে ডেকেছিল, আর এই খবরটা কোনোভাবে নারায়ণ পেয়েছিল। নারায়ণ অনুকে কল করে বলে, কার জন্য কম্প্যাক্টের অফিসে অপেক্ষা করছেন? সার্থক চৌধুরীর জন্য। অনু বলে, কে বলছেন? নারায়ণ বলে, যেই সাপের শিং নেই, চোখ নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে কেউ জানে না, সে কাউকে কাটেও না। এইটা বলে নারায়ণ ফোনটা রেখে দেয়। তখন সার্থক অনুকে মেসেজ করে বলে, এখানে কথা বলা যাবে না, আপনাকে কিছু দেয়ার আছে, সন্ধ্যায় বাড়ি আসবেন, ঠিকানা পাঠাচ্ছি। অনু বাইরে বের হয়ে একটি চায়ের দোকানে বসে। তার পাশে ওই মহিলা এসে বসে, যাকে আমরা গত রাতে গান গাইতে গাইতে অটোতে উঠতে দেখেছি। মহিলাটি অনুকে বলে, আপনি খবরের চ্যানেলে খবর পড়েন তাই না? আমি আপনাকে চিনতে পেরেছি। কিছুদিন আগে আপনার আর আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি ভয় পান না? এত বড় অ্যাক্সিডেন্টের পর বাইরে একা বসে চা খাচ্ছেন। অনু বলে, না, ভয় কেন পাবো? মহিলাটি বলে, নিজের কথা না ভাবুন, অন্তত বাচ্চার কথা তো ভাবুন। বাইরের একটা অচেনা মহিলার মুখে এমন কথা শুনে অনু অবাক হয়ে যায়। মহিলাটি বলে, অনুমিতা, আমাকে সব জানতেই হয়। আমার নাম মিলি মিত্র। মিলি তখন অটোতে উঠে সেখান থেকে চলে যায়। অনু তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। অনু একটি বাইকের সামনে চলে আসে, তখন ভম্বল তাকে বাঁচিয়ে নেয়। অনু ভম্বলকে বলে, কোর্টের রেকর্ড রুমে গিয়েছিলাম। ভম্বল বলে, একা একা আমাকে ডাকলে না কেন? অনু বলে, বেআইনি কাজে আমি কাউকে জড়াই না। ভম্বল জিজ্ঞেস করে, কিছু পেয়েছো? অনু বলে, সাংঘাতিক একটা জিনিস পেয়েছি। রূপপুর কারেকশনাল হোমের ফিমেল ইনমেটরা প্যারোলের টাইমে গায়েব হয়ে যাচ্ছে। গত 6 মাসে 7 জন গায়েব হয়েছে। ভম্বল বলে, যারা অ্যাবর্শন করছে তারাই কি নিখোঁজ হয়ে যাচ্ছে? অনু বলে, না, অন্য ফিমেল ইনমেটরা নিখোঁজ হচ্ছে। নারায়ণ স্যানেল আর পাকরাশি ঠিক বলে, এই পার থেকে ওই পারের কথা জানা এত সহজ নয়। রাতের বেলা সার্থক বাড়িতে আসে। মিলি একটি দোকানে গিয়ে জিজ্ঞেস করে, মদন মোহন লেন কোন দিকে? দোকানদার তাকে দেখিয়ে দিলে মিলি চলে যায়। সেইখানে সার্থকের বাড়ি ছিল। সার্থকের বাড়িতে গিয়ে মিলি বলে, আপনি 4 মাস আগে একটা মাইক্রোভ্যান নিয়েছিলেন, সেটা চেক করতে এসেছি। সার্থক বলে, আমি মাত্র অফিস থেকে আসলাম। এইটা বলে সার্থক দরজা লাগিয়ে দিতে যায়। তখন মিলি বলে, 1 গ্লাস পানি দেবেন?
সার্থক তখন পানি আনতে যায় আর মিলি এই সুযোগে ঘরে ঢুকে দরজা আটকে দেয়। এরপর একটি ছুরি বের করে বলে, সার্থক, অনুকে যা দিতে চেয়েছিলে এখন তুমি তা আমাকে দেবে। মিলিকে নারায়ণী পাঠিয়েছিল। অর্ণবের কাছে একটা পেনড্রাইভ ছিল যেটাতে ওই স্পেসিফিক ভিডিওটা ছিল, সেটাই নারায়ণ খুঁজছিল। এই জন্য সেদিন নারায়ণ মিলিকে অর্ণবের বাড়িতেও পাঠিয়েছিল। মিলি সেখানে অর্ণবের বাবাকে খুন করে আর ওই পেনড্রাইভটা সে পায়নি। সার্থকের কাছে সেটা থাকতে পারে, তাই সার্থকের থেকে সেটা নেয়ার জন্য নারায়ণ মিলিকে পাঠিয়েছিল। মিলি এইখানে সার্থককে হত্যা করে। কিছুক্ষণ পর সেখানে অনু এসে সার্থকের লাশ দেখে ভয় পেয়ে ছুটে বেরিয়ে যায়। সিঁড়িতে একটি লোকের সাথে অনুর ধাক্কা লাগলে অনুর ব্যাগ পড়ে যায়। অনু ওই ব্যাগ না নিয়েই সেখান থেকে চলে যায়, আর এই ব্যাপারটা ওই লোকটির অদ্ভুত লাগে। নারায়ণ অনুকে আননোন নাম্বার থেকে মেসেজ দিয়ে বলে, ইগনোরেন্স ইজ লাইফ, নলেজ ইজ ডেথ। বাড়িতে গিয়ে অনু ভম্বলকে বলে অর্ণবের কাছে কিছু একটা আছে। প্রথমে অর্ণব, এরপর অর্ণবের বাবা, তারপর অর্ণবের কলিগ সার্থক। সার্থকও আমাকে কিছু একটা দিতে চেয়েছিল। ভম্বল বলে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। অনু বলে, সজলদা, পুলিশ কিছুই করতে পারবে না, দুটি প্রাণ চলে গেল। ভম্বল বলে, সার্থক কি দিতে চেয়েছিল সেটা কি আমরা জানতে পারবো না? অনু বলে, অর্ণবের গাড়ি সার্চ করে তারা কিছুই পায়নি, পেলে মিলিমিত্রকে দিয়ে আমাকে ভয় দেখাতো না। তখন অনুর মনে পড়ে অনু সার্থকের বাড়ির ঠিকানা যে দোকানে জিজ্ঞেস করেছিল, ওই দোকানদার অনুকে বলেছিল আজ দেখি সবাই একই ঠিকানার খোঁজ করছে। তখন অনু জিজ্ঞেস করেছিল আর কেউ কি এ ব্যাপারে জিজ্ঞেস করেছে। দোকানদার যে চেহারার বর্ণনা দিয়েছে তার সাথে মিলির চেহারা মেলে। অনুর মনে পড়ে অ্যাক্সিডেন্টের আগে অর্ণব তাকে একটা ভিডিওর ব্যাপারে বলেছিল। অনু বলে অর্ণব বলেছিল তার কাছে কোনো একটা ভিডিও আছে যেটা নারায়ণ চ্যানেল খুঁজে বেড়াচ্ছে। এইটা হয়তো জেলের ওই পারের মেয়েদের ভ্যানিশ হওয়ার সাথে যুক্ত। অনু বুঝতে পারে ভিডিওটা কোথায় পাওয়া যাবে। অনু তখন ভম্বলকে নিয়ে অর্ণবের বাড়িতে যায়। অর্ণবের বাড়ি সিল করা ছিল, তারা গেট অতিক্রম করে ভেতরে যায়। সেখানে ভম্বল সেই নীল জবা গাছের টপটি খুঁড়ছিল যেটা অ্যাক্সিডেন্টের আগে অর্ণব বাড়ি এনেছিল। ভম্বল সেখানে একটা পেনড্রাইভ খুঁজে পায় যেটা নারায়ণ খুঁজছিল। সেটা নিয়ে তারা বাড়িতে যাচ্ছিল, আর ভম্বল সামনের দিকে গেলেই তার গলায় আঘাত লাগে। সামনে একটি ধারালো তার ছিল যার ফলে ভম্বল আহত হয়। দুইজন লোক তখন ভম্বলের গলায় ছুরি ধরে। তখন মিলি অনুর সামনে এসে বলে, ওই পেনড্রাইভটা দিয়ে দাও, না হলে ভম্বলের গলা নামিয়ে দেব। ভম্বলকে বাঁচানোর জন্য অনু তাকে পেনড্রাইভ দিয়ে দেয়। এরপর অনু ভম্বলকে হসপিটালে নিয়ে যায়। ভম্বল অনুকে বলে, আমার জন্য তোমার ক্ষতি হয়ে গেল। অনু বলে, পেনড্রাইভ থেকে তুমি বেশি ইম্পর্টেন্ট। তখন নারায়ণ অনুকে কল করে বলে, আপনার হসপিটালের ভিজিটটা একটু বেশি হয়ে যাচ্ছে, এইবার আপনার বিশ্রামের প্রয়োজন। অনু জিজ্ঞেস করে, এর মানে কি? নারায়ণ বলে, পেছনে তাকান। অনু পেছনে তাকিয়ে পুলিশ দেখতে পায়। পুলিশ সার্থক চৌধুরীকে মারার অপরাধে অনুকে গ্রেফতার করে। নারায়ণ অনুকে খুনের দায় গ্রেফতার করায়, আর এইখান থেকেই অনুর কারাজীবন শুরু হয়। এরপর সিন প্রেজেন্টে আসে। ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার কনফারেন্সে শুভ্র নামের এক লোক বসেছিল। সেখানে অডিয়েন্স তাকে জেলের মধ্যে প্রেগনেন্সি ঘটনায় ললিতার আত্মহত্যা আর রেনুর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। শুভ্র বলে, কোর্ট আগের অভিযোগের সময় তদন্ত চালিয়েছে, তারা সেই সময় বেআইনি কিছুই পায়নি। তাও মুখ্যমন্ত্রী সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে, তাই কারা দপ্তর এখন আমার হাতে। আমি যথাসাধ্য চেষ্টা করব রূপপুর সংশোধনাগারের ভেতর যেন পূর্ণ তদন্ত হয়, আর সেগুলো যেন সমূল উৎপাদন হয়। এই নিউজটি বিলকিস দেখছিল। তার সামনে ডিরেক্টর পাকরাশি ছিল। পাকরাশি বলে, কি করেছো দেখেছো? তোমার জন্য। এটা শুনে বিলকিস বলে, আমার জন্য কিছুই হয়নি, আমাকে ফাঁসানোর জন্য রেনুকে নিয়ে ঝামেলা হয়েছে। ভেবেছিল বিলকিস তাদের ফাঁদে পা দেবে, তারা সেখানে ওই রিপোর্টারকে মেরে ফেলবে, আর সব ঝামেলা আমার উপর এসে পড়বে। তারা কেন ভুলে যায় আমি প্রথম রূপপুর জেল ভেঙেছিলাম, আমি মেয়েটিকে তুলে হসপিটালে নিয়ে এসেছি। পাকরাশি বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি আবার ওই রিপোর্টার অনুমিতাকে ভালোবেসে ফেললে কিনা। বিলকিস বলে, বেশিছি তো, দারুণ ভালোবেসেছি। ওর মুখ, ওর মাখনের মতো চামড়া, পাঠিয়ে দেন ওকে আমার সেলে। পাকরাশি বলে, পাঠাবো, একটু এদিক ওদিক হলেই অনুমিতার ঠাঁই হবে তোমার সেলে। বিলকিস বলে, আমি বলছি ভালোবাসার কথা আর তুই বলছিস শাস্তির কথা। পাকরাশি হেসে বলে, তোমার ভালোবাসা শাস্তির থেকে কম কি? কনফারেন্স শেষ করে শুভ্র অনুর সঙ্গে দেখা করতে হসপিটালে আসে। শুভ্র বলে, ভেবেছিলাম তোমার সাথে দেখা করব, কিন্তু মন্ত্রীদের তো বাইন্ডিং থাকে, এত ব্রাইট সাংবাদিক এসবে জড়ালে কি করে? অনু বলে, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। শুভ্র বলে, তুমি কিছু না করলে এমনি ছাড়া পেয়ে যাবে। এইখানে শুভ্র অনুর বাবা প্রণবেশের কথা বলে। অনুর বাবার সাথে শুভ্রর অনেক ভালো সম্পর্ক ছিল। শুভ্র বলে, এই হসপিটালে ল্যান্ড করলে কি করে? অনু মিথ্যে বলে বাথরুমে স্লিপ করে গিয়েছিল। শুভ্র বলে, এখানে এসেই এখানকার ভাষা রপ্ত করে ফেলেছ, সাবধানে থেকো, আর কোনো প্রয়োজন হলে বলিও। শুভ্র সেখান থেকে বের হয়ে নারায়ণের কাছে যায়। নারায়ণ বলে, আমি এখান থেকে বের হলে তুমি ক্যাবিনেটে থাকতে পারবে না। শুভ্র বলে, রাজনীতিতে কেউ বন্ধু হয় না, শত্রুও হয় না, রুলগুলো বদলাতে থাকে,
আগে আপনি এখান থেকে বের হন, পরে না হয় সেটা দেখা যাবে। এইটা বলে শুভ্র চলে যায়। রাতের বেলা অনু পুতুলকে ললিতার ব্যাপারে জিজ্ঞেস করলে পুতুল কিছুই বলতে চায় না। অনু বলে, আমার কেস যখন কোর্টে চলছিল আমি শুনেছিলাম ললিতা সুইসাইড করেছে। এটা একেবারে মিথ্যা, তাই না? পুতুল বলে, কেন মনে হচ্ছে তোমার যে ললিতা সুইসাইড করেনি? অনু বলে, পোস্টমর্টেম রিপোর্ট সেটাই বলছে। আসল খবর চেপে দেয়া হয়েছে। তাকে কিভাবে খুন করা হয়েছে প্লিজ বলো। পুতুল বলে, ওরা ললিতাকে জ্যান্ত ফাঁসিতে ঝুলিয়েছিল। অনু জিজ্ঞেস করে, বিলকিস বেগমের কাছে যাওয়ার উপায় কি? পুতুল বলে, বিলকিস বেগমের কাছে যাওয়ার কথা ভুলেও ভেবো না। ও মানুষ নয়, ও তোমাকে ছিঁড়ে খাবে। অনু তাও তাকে জিজ্ঞেস করে, ওইখানে পৌঁছাবো কি করে বলো। পুতুল বলে, সুপার সাহেব যখনই কারো উপর অনেক রাগ হয় শাস্তি হিসাবে তাকে বিলকিসের সেলে পাঠায়। পরদিন অনু সুপার ভিক্টর পাকরাশির সঙ্গে দেখা করতে যায়। অনু বলে, আমি ডাকলাম আর আপনি চলে আসলেন? পাকরাশি বলে, সুন্দরীটা ডাকলে আমি না এসে থাকতে পারি না, তবে নারায়ণের কারণে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না। আপনি এত তাড়াতাড়ি মানুষ হয়ে যাবেন সেটা ভাবিনি। আপনি যেদিন প্রথম জেলে এলেন আমি ভাবিনি আপনাকে এবার হাতের কাছে পাবো। পাকরাশি অনুর গায়ে হাত দিয়ে বলে, তবে বিশ্বাস করুন অনেক লোভ হয়েছিল। অনু বলে, আপনার ছেলে জানে আপনি অন্য মেয়েদের পিঠে আঁকিবুকি করেন? পাকরাশি এতে রেগে অনুর মুখ চেপে ধরে। অনু তখন একটি পেন্সিল পাকরাশির ঘাড়ে ঢুকিয়ে দেয়। পাকরাশি তখন অনুকে বিলকিসের সেলে পাঠাতে বলে। মহিলা কনস্টেবল এসে অনুকে বিলকিসের রুমে নিয়ে যেতে থাকে। অনুর মুখে তখন অদ্ভুত একটা হাসি, কারণ সে এটাই চাচ্ছিল। অনুকে বিলকিসের সেলে নিয়ে গেলে অনু বিলকিসকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। বিলকিস তখন অনুর পিঠে কামড় দেয়। পাকরাশি নারায়ণকে জানিয়ে দেয় যে অনুকে বিলকিসের সেলে দেওয়া হয়েছে। নারায়ণ বলে, তাকে এখনই সেখান থেকে বের করো। অনুমিতা সাধারণ সাংবাদিক নয়, কখন কি করে দেবে আমরা কেউ জানি না। তাকে সেখান থেকে বের করে আলাদা সেলে ঢোকাও। আমি কিন্তু এখানে বেশি দিন নেই। রাতের মশলায় কোনো গোলমাল করো না। আমি কিন্তু আজ রাতে যেতেই পারি। পাকরাশি বলে, আপনি নিজে যাবেন কেন? নারায়ণ বলে, খুব একটা ভালো গন্ধ পাচ্ছি না, বিনোদকে সব জানিয়ে দিও। আগে তো সব বিশুই করতো। পাকরাশি বলে, একটা কথা বলা হয়নি, বিশু গত রাতে মরে গেছে। এইদিকে বিলকিস অনুকে একটি মলম দিয়ে পিঠে লাগিয়ে নিতে বলে। অনু বলে, কামড়াবেও আবার ওষুধও দেবে? বিলকিস বলে, গার্ড একটু পর খাবার দিতে আসবে। ও যদি এসে দেখে আমি তোমাকে টাচও করিনি তাহলে সন্দেহ করবে। এইবার বলো কেন এসেছো, কি চাও? অনু বলে, পাকরাশি পাঠিয়েছে। বিলকিস বলে, আমাকে ধোঁকা দিতে পারবে না। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝেছি তুমি না চাইলে কেউ তোমার কিছুই করতে পারবে না, কোথাও ধরে রাখতে পারবে না। অনু বলে, এবার তোমার গল্প বলো। বিলকিস বলে, আমার কোনো গল্প নেই। অনু বলে, সবারই গল্প থাকে, গল্প ছাড়া কি জীবন হয়? বিলকিস বলে, আমার নাম ফুলবানু। পেটে 7 মাসের বাচ্চা হঠাৎ মরে গেল, যক্ষা হয়েছিল। বাড়ির লোকেরা ঘাট থেকে নামানোর জন্য খোঁজ না করে বিয়ে দিল। এরপর আবার একটি মেয়ে হলো। এরপর আবার প্রেম হলো ফিরোজের সাথে, তার সাথে বিয়েও হলো। তখন আমার নাম হলো বিলকিস বেগম। মেয়েটি যখন বড় হলো তখন ওই ফিরোজ আমার মেয়ের দিকে হাত বাড়ালো। মেয়েটাকে পালাতে বলে তাকে খুন করলাম। এরপর আমাকে জেলে নিয়ে এলো। এরপর মেয়েটি কোথায় আছে আমি জানি না, আমাকে দেখতে কখনো আসেনি। এখন বল কি চাই তোর, সময় অনেক কম। অনু বিলকিসকে জিজ্ঞেস করে, মশলা মানে কি? বিলকিস বলে, মেয়েদের নিয়ে ফুর্তি করার পর তাদের পাচার করা হয়। নারায়ণ ওই মেয়েদের রাতে পাচার করতো, তাই মেয়েগুলো নিখোঁজ ছিল। অনু এটা শুনে অবাক হয়ে যায়। অনু আফসোস করে বলে, সেক্স র্যাকেটটা বুঝতে পেরেছিলাম, কিন্তু ট্রাফিকিংটা বুঝতে পারলাম না। অনু বলে, তুমি এই জেল ব্রেক করেছিলে না? বিলকিস বলে, পালাবি? অনু বলে, অনুমিতা সেন পালায় না, তবে আসল আসামিরা যাতে না পালায় সে ব্যবস্থা করব। বিলকিস বলে, ব্যবস্থা হয়ে যাবে। অনু জিজ্ঞেস করে, আমার জন্য এসব কেন করছো? বিলকিস বলে, আমার মেয়ের নাম ছিল অনুরাধা, তাকে আমি ভালোবেসে অনু বলে রাখতাম। এইসব বলে বিলকিস ইমোশনাল হয়ে যায়। এই জন্যই বিলকিসের মনে অনুর জন্য ভালোবাসা জন্মেছিল। অনু এসব শুনে বিলকিসকে জড়িয়ে ধরে। রাতের বেলা নারায়ণের কথায় বিনোদ মেয়েদেরকে পাচার করার জন্য কন্টেইনারে করে নিয়ে যাচ্ছিল। পাকরাশি আর নারায়ণের গাড়ি নিয়ে আসে। নারায়ণ একটি জায়গায় এসে বিনোদকে মেয়েদের নামাতে বলে। একে একে সব মেয়ে বের হয়ে যায়। সবাই নামার পর একটি মেয়ে কন্টেইনারের দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল, তখনই সে ভেতরে আরেকটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি নারায়ণকে বলে, ভেতরে আরো একজন আছে। বিনোদ তখন দরজা খুলে আর ভেতরে অনুমিতা বসেছিল। অনুমিতা তখন কন্টেইনার থেকে নেমে আসে আর নারায়ণের কথায় পাকরাশি সেখান থেকে চলে যায়। নারায়ণ গিয়ে অনুর সামনে দাঁড়ায়। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে বিলকিস অনুকে জেল থেকে বের করেছিল। তাকে এই কাজে আম্মাজানের 2জন মহিলাও সাহায্য করেছিল। অনু কন্টেইনারে উঠে পড়ার পর বিলকিস জেলে ফিরছিল, তখন আম্মাজান তাকে মাটিতে ফেলে তার গলা চেপে ধরে। আম্মাজান তাকে মেরেই ফেলছিল। বিলকিস তখন পাশ থেকে একটা টব তুলে আম্মাজানের মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় আর বিলকিসও বেঁচে যায়। অনু নারায়ণকে বলে, এই জন্য গত 6 মাস ধরে প্যারোলে থাকা মেয়েরা উধাও হয়ে যাচ্ছিল। নারায়ণ বলে,
আপনার এই বুদ্ধির জন্যই আমি আপনার প্রতি আকৃষ্ট। ভিডিওটা আমার হাতে আসার আগে আপনি ভিডিওটা দেখেছিলেন তো? এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই রাতে পেনড্রাইভ বের করে অনু আর ভুম্বল সেখানে বসেই ওই ভিডিও দেখেছিল। ওই ভিডিওটি নারায়ণের অপকর্মের ভিডিও। অপকর্ম করার সময় বিশুপাল ওই ভিডিওটি করেছিল তাকে ব্ল্যাকমেইল করার জন্য। নারায়ণ বলে এই ভিডিওটি গিয়ে পড়লো কম্প্যাক্টের হাতে। অর্ণবের জায়গায় অন্য কেউ থাকলে টাকা দিয়ে ভিডিওটা নষ্ট করে দিত, কিন্তু আপনার প্রেমিক কথা বলে আদর্শবান কথা। অনু বলে আদর্শ না থাকলে খেলায় নেমে লাভ কি? নারায়ণ জিজ্ঞেস করে আপনাকে এখানে আসতে কে সাহায্য করলো? বিলকিস। অনু বলে রাত এখনো ফুরোয়নি, সব বলবো। নারায়ণ বলে পুলিশে খবর দিয়েছেন নাকি? আপনি অনেক বোকা। কি ভেবেছেন পুলিশ আমার হাতে না থাকলে এসব করা যায়? আমি কি এতই বোকা? নারায়ণ তখন অনুকে চেপে ধরে বলে তুই কি আমাকে বোকা ভেবেছিস? কাছে যখন তোকে পেয়েছি ভালো করে একটু দেখেই নিই। অনু বলে কি করবেন? পাচার করবেন? নারায়ণ বলে তোকে কে পাচার করবে? আমি তোকে মেরে পানিতে ফেলে দেব। এই ধস্তাধস্তিতে অনুর গা থেকে একটি ক্যামেরা পড়ে যায়। নারায়ণ এইটা দেখে আরও রেখে ক্যামেরা ভেঙে ফেলে আর বলে এবার কি করবি? এখান থেকে বের হবি কি করে? তখন অনু নারায়ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে আমিও বোকা নই মন্ত্রীমশাই। কেন মনে হলো সব পুলিশ এক? কি করে ভাবলেন আমি একটা ক্যামেরা নিয়ে আপনার সাথে যুদ্ধ করব? নারায়ণ তখন আরও ক্যামেরা আছে কিনা তার বের করার জন্য অনুকে চেপে ধরতে যায় আর অনু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে এই ক্যামেরাটি ভাঙলেন কারণ আমি ভাঙতে দিলাম। আমার সাথে যা যা হয় আমি তা হতে দেই বলেই হয়। নারায়ণ বলে এর মানে? এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেলে আসার আগে অনুর শুভ্রর সঙ্গে দেখা হয়েছিল আর সে তাকে বলেছিল আমাকে হেল্প করতে হবে। রূপুর জেলের ব্যাপারে আমি কিছু ইনফরমেশন পেয়েছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ পাওয়ার জন্য আমাকে জেলে যেতে হবে। সার্থকের খুনের দায়ে জেলে যাওয়ার বিষয়টি আসলে অনুরই প্ল্যান ছিল আর শুভ্র এতে তাকে সাহায্য করেছিল। সব সত্যি জানার পর নারায়ণ অনুকে মারতে যায়। তখন বিনোদ নারায়ণের দিকে বন্দুক ধরে বলে বিশু আমার অনেক দিনের বন্ধু ছিল, ভেবেছিলাম ওর খুনের বদলা নিতে পারবো না, কিন্তু অনুমিতা ম্যাডাম সেই সুযোগ করে দিয়েছে। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অনুকে বিনোদ ট্রাকে উঠতে সাহায্য করেছিল। অনু নারায়ণকে বলে লাইভ স্ট্রিমিং চলছে স্যার, স্পাই ক্যামেরা আমাকে জেলের ভেতরে বিলকিস এনে দিয়েছে আর আসল ক্যামেরাটা কন্টেইনারের উপর। অনু কন্টেইনার থেকে নামার সময় সেই ক্যামেরাটা কন্টেইনারে লাগিয়েছে। অনু বলে আপনার মেয়ে পাচারের কারবার গোটা দেশ দেখছে। তাদের এই ফুল ফুটেজ দেশের সব নিউজ চ্যানেলে লাইভ চলছিল। এইটা শুনে নারায়ণ রেগে ভিক্টরকে রাখতে থাকে। তখন কেউ একজন সেখানে গুলি চালায় যেটা নারায়ণের হাতে লাগে। নারায়ণ একটা বন্দুক তুলে নিয়ে অনুকে মারতে যায় আর এইটা নিয়ে অনু আর নারায়ণের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এই সময় হাত লেগে গুলি ছুটে যায় আর সেটা নারায়ণেরই বুকে লাগে, যার ফলে নারায়ণ সেখানেই মারা যায়। এসব কিছু পুরো দেশের মানুষ দেখছিল। অনু অবশেষে তার মিশন কমপ্লিট করতে পেরেছে। পরদিন সকালে অনু সব মেয়েদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। নেক্সট দিনে আমরা দেখি অনু তার নিউজ চ্যানেলে রিজাইন করে দেয়। সজলের কারণ জিজ্ঞেস করলো অনু বলে আমার বাবা আমাকে শিখিয়েছে দালালদের কখনো সার্ভ না করতে। সজল বলে তুই দালাল কাকে বলছিস? অনু বলে তোমাকে। তুমি যে মিস্টার ক্লিন নও সেটা আমি সেদিনই বুঝতে পেরেছি যেদিন তুমি আমাকে দেখতে হসপিটালে এসেছিলে। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হসপিটালে যেদিন সজল অনুর সঙ্গে দেখা করতে এসেছিল সেদিন অনু তাকে অর্ণবের ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করেছিল। সজল এটা শুনে বলেছিল ভিডিওটা নিশ্চয়ই ল্যাপটপ বা পেনড্রাইভে থাকবে, কিন্তু অর্ণবের গাড়ি সার্চ করে কোনো কিছু পাওয়া যায়নি। অনু তখন এটা শুনে সজলের দিকে তাকিয়েছিল কারণ এই বিষয়টা সন্দেহজনক ছিল। সিন প্রেজেন্টে আসার অনু বলে আমি কাউকেই কখনো বলিনি আমাদের অ্যাক্সিডেন্টের পর কিছু লোকজন এসেছিল অর্ণবের গাড়ি সার্চ করতে। এইটা তুমি জানলে কি করে? সজল তখন অবাক হয়ে যায়। সজলও নারায়ণের সঙ্গে যুক্ত ছিল। অনু বলে আমি আসছি সজলদা, আমার নতুন চ্যানেল অনুসন্ধান নিয়ে খুব বড় করেই আসছি, দেখা হবে ফিল্ডে। এইটা বলে অনু সেখান থেকে বেরিয়ে যায়। অনু মেয়েদের পাচারের নিউজটা নিয়ে একটি লাইভ ভিডিও বানাচ্ছিল তার নিউজ চ্যানেলে, যেটা ভুম্বল ভিডিও করছিল। সব নিউজেই মেয়েদের উদ্ধারের বিষয় নিয়েই বলা হচ্ছিল। সিরিজের লাস্ট সিনে মিলি মিত্রকে দেখানো হয় সে সবজি কাটতে কাটতে এই নিউজ শুনছিল। এরপর কি হবে এই প্রশ্নটা রেখেই এই ওয়েব সিরিজটি এখানে শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেমা এক্সপিডি। আমি সাইফ ছিলাম আপনার সাথে। আজকে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।